তোমাদের হচ্ছে সংগঠন অধ্যায়টা পড়ানো হচ্ছিল, চ্যাপ্টার 4। এখান থেকে তোমাদের 1 নাম্বারটা পড়ানো হয়েছে সংগঠন কাকে বলে, সংগঠনের গুরুত্ব, প্রয়োজনীয়তা। আচ্ছা, 3 পড়ানো হয়েছে, 4ও হয়েছে, 5ও হয়েছে, ঠিক আছে। আজকে আমরা 6 থেকে পড়বো। যদি কোনোটা স্কিপ হয় তাহলে হচ্ছে কাইন্ডলি একটু জানাবা, কারণ এটা 7 কলেজেরও হয়েছে এই ক্লাসটা। যদি কোনো প্রশ্ন এখান থেকে বাদ যায় তাহলে একটু আমাকে এনশিওর করবা। তাহলে আজকে আমরা 6 থেকে পড়বো, সংগঠন কাঠামো শ্রেণী বিভাগ। এখানে বলেছে যে সংগঠন কাঠামো শ্রেণী বিভাগ বা প্রকারভেদ যেটাই আসুক একই জিনিস। এখানে তোমরা আগে হচ্ছে পয়েন্ট আগে লিখবা সংগঠন কাকে বলে। এটা তোমরা যে 1 নম্বর প্রশ্নটাতে পড়েছো, সেখানে সংগঠন কাকে বলে ব্যাখ্যা করা আছে, সেটা সুন্দর করে ভূমিকা আকারে লিখবা। তারপরে 2জন রাইটারের সংজ্ঞা দিবা, তারপরে হচ্ছে পয়েন্ট স্টার্ট করবা। এটা হচ্ছে লেখার প্যাটার্ন, একটু মনে রাখবা, হ্যাঁ। প্রথমে এখানে ভূমিকাটা লিখবা, সংগঠন কাকে বলে, এগুলো 3-4 লাইন লিখবা। দুইজন রাইটারের সংজ্ঞা দিবা। তারপর থেকে আমরা মূল প্রশ্নটাতে চলে আসব। সংগঠনের শ্রেণীবিভাগের মধ্যে আছে একটা সরল রৈখিক সংগঠন। দেখো এটাকে বলেছে কি লাইন অর্গানাইজেশন। বলেছে যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলা হয়। বলেছে যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর থেকে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে। তাহলে প্রতিষ্ঠানের সবার প্রথমে কিন্তু আচ্ছা দেখো, কর্তৃত্ব রেখা সবার প্রথমে মনে করো থাকবে মালিক, ওনার, তারপরে থাকবে ব্যবস্থাপক, ঠিক আছে। আবার তারপরের স্টেপে থাকবে সুপারভাইজার, আবার তারপরের স্টেপে থাকবে ফোরম্যান, আবার তারপরের স্টেপে থাকবে কি শ্রমিক কর্মী। তাহলে এই যে একটা সংগঠন ধাপে 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 নেমে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে ওপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে কর্তৃত্ব রেখাটা যাচ্ছে। কর্তৃত্ব বলতে কি দেখো, আদেশ। ব্যবস্থাপক, মালিক ব্যবস্থাপককে আদেশ দিবে, ব্যবস্থাপক আবার সুপারভাইজারকে আদেশ দিবে, সুপারভাইজার আবার ফোরম্যানকে আদেশ দিবে, ফোরম্যান আবার শ্রমিককে আদেশ দিবে। এই যে একটা আদেশ যাচ্ছে ওপর থেকে নিচের দিকে, এটাকে বলা হচ্ছে সরলরৈখিক সংগঠন, ঠিক আছে। যেখানে এই কর্তৃত্ব বা এই ঊর্ধ্বতনের আদেশটা ওপর থেকে নিচের দিকে আসে, ঠিক আছে, এটাকে বলা হয় সরলরৈখিক সংগঠন। এবং এটার আরেকটা নাম হচ্ছে সামরিক সংগঠন। অনেক সময় তোমাদের শর্ট প্রশ্নে আসতে পারে যে সামরিক সংগঠন কাকে বলে, বা 1 নম্বরে প্রশ্নগুলোতে আসতে পারে সরলরৈখিক সংগঠনের আরেকটি নাম কি। ঠিক আছে, দুইটা জিনিস কিন্তু সেম, সরলরৈখিক আর সামরিক একই জিনিস। বলেছে আদেশ দানের সরলরৈখিক গতিরেখার প্রতি যে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়, ঊর্ধ্বতনের আদেশ অধস্তনরা যেভাবে বিনা দ্বিধায় মানতে বাধ্য থাকে, এক্ষেত্রে অনুরূপ নীতিমালা অনুসরণ করা হয় বলে একে সামরিক সংগঠনও বলা হয়ে থাকে। ঠিক আছে, কেন সামরিক সংগঠন বলা হয়? কারণ ঊর্ধ্বতন যে আদেশ দিবে, অধস্তন সেই আদেশ মানতে বাধ্য থাকবে বিনা দ্বিধায়। তারপর এটা আছে সরলরৈখিক এবং পদস্থ কর্মী সংগঠন, লাইন অ্যান্ড স্টাফ। তার মানে দেখো এখানে লাইনও আছে সাথে স্টাফটাও অ্যাড হয়েছে। এটা কিভাবে দেখো, এখানে বলেছে যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মীর ব্যবহার করা হয় তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলা হয়। এরূপ সংগঠন কাঠামোতে 2 ধরনের কর্মী থাকে, একদল সরলরৈখিক নির্বাহী, অন্য দল উপদেষ্টা কর্মী।
এক্ষেত্রে কর্তৃত্ব ও ক্ষমতা সরলরৈখিক নির্বাহী ভোগ করে, এবং অপরপক্ষে উপদেষ্টা কর্মীর কাজ হলো সরলরৈখিক নির্বাহীর কাজে প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা প্রদান করা। তাহলে বিষয়টা দেখো, এখানে প্রথমে বলেছে যে এই সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য একজন বিশেষজ্ঞ কর্মী থাকে। তার মানে বিষয়টা কি, তোমার এখানে এই যে সরলরেখিকটা বলেছি মালিক, তারপর এই যেখানে মালিক, এখানে কে ব্যবস্থাপক, এখানে বলেছিলাম সুপারভাইজার, তারপরে ফোরম্যান, তারপরে শ্রমিক, এই যে প্রত্যেকটা স্টেপ, তাদেরকে হেল্প করার জন্য আরেকজন করে এক্সট্রা মানুষ পাশাপাশি থাকবে। যেমন মালিককে হেল্প করার জন্য মনে করো আরেকজন মালিক থাকলো, এবং ব্যবস্থাপককে হেল্প করার জন্য মনে করো সহকারী একজন ব্যবস্থাপক থাকলো। ঠিক আছে, সুপারভাইজারকে সহযোগিতা করার জন্য আরেকজন সুপারভাইজার থাকলো। তাহলে এই যেখানে বিষয়টা কি, একজনকে সহযোগিতা করছে পাশাপাশি আরেকজন, আবার পরবর্তী স্টেপের একজনকে সহযোগিতা করছে পাশাপাশি আরেকজন। তাহলে একজনকে আরেকজন সহযোগিতা করছে, ওই স্টেপটাকে আমরা বলবো সরলরৈখিক এবং পদস্থ কর্মী সংগঠন, যেখানে একজন অন্যজনকে সহযোগিতা করবে। ঠিক আছে, তাদেরকে আমরা বলবো বিশেষজ্ঞ কর্মী। মনে করো প্রতিষ্ঠানের মালিক তুমি, তুমি এখন একা কাজটা করতে পারছো না, তোমার কারো সমপর্যায়ে কাউকে তোমার হেল্পের জন্য প্রয়োজন হচ্ছে, তুমি একটা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দিলা, তিনি তোমাকে সহযোগিতা করবে। তাহলে আমরা বলতে পারি এখানে সরলরৈখিক তো আছেই, সাথে পদস্থ কর্মীর একজন তোমাকে সাহায্য করছেন। ঠিক আছে, এটা হচ্ছে সরলরৈখিক এবং পদস্থ কর্মী সংগঠন বা লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন। 3 নাম্বারটা বলেছে ফাংশনাল বা কার্যভিত্তিক সংগঠন। এখানে দেখো, কার্যভিত্তিক সংগঠনটা কোনটা, যেটা হচ্ছে কাজের নিয়ম অনুসারে কাজটাকে এখানে কি করা হচ্ছে, কাজটাকে ভাগ করে, এখানে সংগঠনের ভিতরে কাজগুলোকে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, অনেক ধরনের কাজ থাকে, প্রত্যেকটা কাজকে সুষ্ঠুভাবে ভাগ করা হয়। যেমন কার্যভিত্তিক সংগঠন বলতে এমন এক ধরনের সংগঠনকে বোঝায় যেখানে ব্যবস্থাপনা কার্যাবলীকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে এদের এক একটিকে এক একজন বিশেষজ্ঞের ওপর ন্যস্ত করা হয়। তাহলে কার্যভিত্তিক বিষয়টা দেখো, যখন কাজ অনুসারে ভাগ করা হচ্ছে, প্রতিষ্ঠানের অনেকগুলা কাজ, তাই না? কিছু কিছু কাজ আছে উৎপাদন, কিছু কিছু অফিসিয়াল ওয়ার্ক আছে, আবার আছে ক্রয় বিভাগের কাজ, তারপরে বিক্রয় বিভাগের কাজ, বিপণন বিভাগের কাজ, অনেক কাজ আছে। প্রত্যেকটা কাজকে বলেছে কাজ অনুসারে ভাগ করা। একটু আগে কিন্তু আমরা কি হিসাবে ভাগ করেছি জানো, সরলরৈখিক আর পদস্থতে আমরা কিন্তু ভাগ করেছি ঊর্ধ্বতন এবং অধস্তনের ভিত্তিতে, কর্তৃত্বের ভিত্তিতে বা নির্দেশের ভিত্তিতে। কার্যভিত্তিকে আমরা সেটা ভাগ করব না, কার্যভিত্তিকে আমরা ভাগ করব কাজের উপর ডিপেন্ড করে, কাজটাকে ভাগ করব। প্রত্যেকটা কাজকে ভাগ করে করে তুমি প্রত্যেকটা কাজের একজন করে কি কি রাখবা, সুপারভাইজার রাখবা, বা একজন করে তুমি নির্বাহী রাখবা, মানে মনিটর যে করবে তত্ত্বাবধায়ক তাকে রাখবা। তাহলে তোমার ক্রয়ের একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে তুমি একজন বিশেষজ্ঞ কর্মী রাখলা। তারপরে আবার তোমার বিক্রয়ের একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে তুমি একজন বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দিলা, তারা কাজটাকে ভালো করে দেখবে। তাহলে এটাকে আমরা বলবো কার্যভিত্তিক বা ফাংশনাল অর্গানাইজেশন। ঠিক আছে, বলেছে কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ ডব্লিউ টেইলর এই ধরনের সংগঠন কাঠামোর উদ্ভাবক। এখন যদি বলে যে কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে, তখন তোমরা নাম দিবা কি এফ ডব্লিউ টেইলর। তাহলে এফ ডব্লিউ টেইলর হচ্ছে কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক। এই প্রশ্নগুলা কিন্তু তোমাদের দেখবা যে ছোট ছোট প্রশ্নের ক্ষেত্রে আসবে, যে কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে, তখন লিখতে হবে এফ ডব্লিউ টেইলর। এটার পুরা নাম হচ্ছে ফ্রেডারিক উইনস্লো টেইলর। ঠিক আছে, এটাকে সংক্ষেপে এফ ডব্লিউ টেইলর বলা হয়। তারপরে আছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স সংগঠনের বলতে কি, ম্যাট্রিক্স তার মানে এখানে একটা মিক্স সংগঠন থাকবে। মিক্স বলতে এখানে দুই ধরনের সংগঠন থাকবে।
যেমন দেখো, এবং এটা একটা আধুনিক সংগঠন। অনেক সময় প্রশ্ন আসতে পারে, সংগঠনের আধুনিক সংগঠনটা ব্যাখ্যা করো, বা সংগঠনের আধুনিক রূপ কোনটা সেটা লেখো। যেমন বলেছে দেখো, ব্যবস্থাপনার সংগঠনের আধুনিক রূপ হলো ম্যাট্রিক্স সংগঠন। আমরা তো ব্যবস্থাপনায় অনেক সংগঠন পড়েছি, ওটার আধুনিক যে সংগঠনটা সেটাকে আমরা বলবো ম্যাট্রিক্স সংগঠন। এটি হলো মূলত বিভাগীয়করণের একাধিক পদ্ধতির মিশ্র রূপ। বিভাগীয়করণ বিষয়টা কি জানো? বিভাগীয়করণ বিষয়টা হচ্ছে কি, একটা কাজকে ভাগ করা, একটা কাজকে কত ভাবে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে বিভাগীয়করণ। যে কাজগুলাকে ভাগ করা বা ডিপার্টমেন্টকে ভাগ করা, যে কোনো ভাগটাকে আমরা বিভাগীয়করণ বা ডিপার্টমেন্টেশন বলতে পারি, ঠিক আছে? বলেছে দ্রব্য এবং কার্যভিত্তিক বিভাগীয়করণ এবং ক্ষেত্রবিশেষ অঞ্চল ভিত্তিক বিভাগীয়করণের সমন্বয় দ্বৈত কর্তৃত্ব ও সহযোগিতার সম্পর্ক সম্বলিত যে সংগঠন কাঠামো বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে গড়ে তোলা হয় তাকে ম্যাট্রিক্স সংগঠন বলে। এখানে আমরা দুইটা জিনিস পেয়েছি, একটা বিভাগীয়করণ করতে হবে, দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণ, যেখানে দেখো কার্যভিত্তিকটা আমরা মাত্র পড়লাম তাই না, যে কাজ অনুসারে যখন ভাগ করা হবে। দ্রব্য ভিত্তিক বলতে কি, প্রতিষ্ঠানে তো অনেক ধরনের দ্রব্য পণ্য থাকতে পারে, সেগুলোর ভিত্তিতে যখন ভাগ করা হবে। এখন দেখো কেন এটা বৃহদায়তন প্রতিষ্ঠানে হয়, আমরা আরেকটা এখানে ক্লু পেয়েছি, বৃহদায়তন প্রতিষ্ঠান। কারণ দেখো বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো কিন্তু মূলত উৎপাদনমুখী প্রতিষ্ঠান। কারণ তারা কি করে, মনে করো যেটা গার্মেন্টস এর ক্ষেত্রে বলি, যে কাপড় তৈরি করে, সেক্ষেত্রে তারা তুলা উৎপাদন করছে, তুলা একটা দ্রব্য। সুতা, তুলা তারা সংগ্রহ করছে, কারণ তুলা তো উৎপাদন না, তুলা গাছ থেকে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে তুলা একটা দ্রব্য, তুলা থেকে তারা সুতা তৈরি করছে, সেই সুতা হচ্ছে একটা দ্রব্য। সেই সুতা থেকে আবার কাপড় তৈরি করছে, সেই কাপড় একটা দ্রব্য। আবার সেই কাপড় থেকে ড্রেস বানাচ্ছে, সেই ড্রেস কি আরেকটা দ্রব্য। তাহলে এরকম আমরা কাপড় দিয়ে বললাম, এরকম আরো অন্যান্য অনেক কিছুর, অনেক প্রোডাক্টের কিন্তু এখানে আমরা ছোট ছোট কাঁচামালের কথা বলতে পারি, যে কোনো দিলেই হবে, ঠিক আছে? তার মানে দেখো, এই যে ছোট ছোট দ্রব্যগুলাকে কি ভাগ ভাগ করে করে একটা বড় পণ্যে উৎপাদন করা হচ্ছে, তাহলে দ্রব্য অনুযায়ী ভাগ করা হচ্ছে। এখানে আবার কার্য আছে। কার্য বলতে দেখো, কেউ এটাকে প্রোডাকশন করছে, কেউ সেল করছে, কেউ ক্রয় করছে। তাহলে এই যে দ্রব্য এবং কার্য, দুইটাকে সংমিশ্রণ করে যখন একটা বৃহদায়তন প্রতিষ্ঠানগুলা কাজগুলাকে কি করে, সংগঠনটাকে ভাগ করে বা সংগঠনটাকে নিয়ন্ত্রণ করে গড়ে তোলে, তখন সেটাকে আমরা কি বলবো, ম্যাট্রিক্স সংগঠন। সেখানে দ্রব্যও থাকবে, কার্যও থাকবে, ঠিক আছে? এবং বলেছে এই সংগঠনের বৈশিষ্ট্য হলো, এক্ষেত্রে কার্যিক ব্যবস্থাপক এবং প্রজেক্ট ব্যবস্থাপক দু ধরনের কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করে। কার্যিক ব্যবস্থাপক যে কার্য নির্ধারণ করবে, সেখানে একজন ব্যবস্থাপক রাখবে। প্রত্যেকটা প্রজেক্টের কাজ করতে হবে, সেই প্রজেক্টের ক্ষেত্রে একজন প্রজেক্ট ব্যবস্থাপক থাকবে। তারা কি করবে, একসঙ্গে প্রতিষ্ঠানে মিলে কাজ করবে। ওই যে দ্রব্য এবং কার্যভিত্তিক পড়েছো, দুইটা সংগঠনের মিক্স, তার মানে এখানে দুইজন ব্যবস্থাপক কি করবে, কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করবে। তারপরে আছে কমিটি সংগঠন, কমিটি অর্গানাইজেশন। এখানে বলেছে কমিটি হলো একদল লোকের সমষ্টি যাদের উপর বিশেষভাবে কোনো নির্দিষ্ট প্রশাসনিক কার্য সমাধান করার দায়িত্ব অর্পণ করা হয়। সাধারণত সরলরৈখিক বা সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের বিশেষ ক্ষেত্রে বা বিশেষ প্রয়োজনে এ ধরনের সংগঠন প্রতিষ্ঠান করে কাজ সম্পাদন করা হয়। এখন দেখো এখানে বলেছে শিক্ষা প্রতিষ্ঠান, ভর্তি কমিটি, পরীক্ষা কমিটি এরূপ সংগঠনের উদাহরণ। কমিটি বলতে আমরা মূলত কি বুঝি? কমিটি বলতে কিন্তু আমরা বুঝি একটা দল বা একটা দলের সমষ্টি, তাই না? একটা দল বা একটা দলের সমষ্টিকে কিন্তু আমরা কমিটি বলি। তাহলে কমিটির মূল কথা হচ্ছে কিছু মানুষ মিলে যখন একটা দল গঠন করে, তাহলে এরকম ভাবে একটা দলের যখন কাজগুলাকে কি করা হয়, কাজগুলো একটা দলের উপর যখন অর্পণ করা হয়। যেমন দেখো, অনেকগুলা মানুষ মিলে বা অনেকজন মানুষ মিলে একটা দল করলো বা একটা গ্রুপ করলো, সেটা মনে করো শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কমিটি যেখানে বলেছেন। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান যখন ভর্তি নেয়, ভর্তি ফি জমা না, তখন কিন্তু অনেক মানুষ থাকে, একটা তাদের টিম থাকে।
ঠিক আছে। আবার পরীক্ষা কমিটি, যখন এই যে পরীক্ষার সিট ফালানো হয়, তারপরে দেখা যায় যে পরীক্ষা বিষয়ক, পরীক্ষার প্রশ্ন, পরীক্ষার খাতা, পরীক্ষার সিট প্ল্যান সবকিছু নিয়ে কিন্তু একটা টিম ওয়ার্ক হয়, একটা টিম কাজ করে। তাহলে এক একটা প্রজেক্ট নিয়ে যখন এক একটা টিম বা কাজ, একটা টিম কাজ করে, একটা দল কাজ করে, তখন এটাকে কমিটি সংগঠন বলা হয়। ঠিক আছে। এরকম এক একটা অফিসিয়াল প্রতিষ্ঠানেও কিন্তু এরকম কমিটি সংগঠন হয়ে থাকে বিভিন্ন কাজ করার জন্য। তারা একটা টিম গঠন করে। দেখো বলে না যে আজকে একটা প্রজেক্টের কাজ আছে, প্রজেক্টের মধ্যে অনেকজন মানুষ আছে বা অনেকজন এমপ্লয়িরা একসাথে মিলে তারা সেই প্রজেক্টের কাজটা করে। বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে। এই হচ্ছে পাঁচটা সংগঠন কাঠামো, এটা খুবই ইম্পর্টেন্ট। এই পাঁচটা সংগঠন পরীক্ষাতে বেশিরভাগ সময় আসে। আরো দুইটা আছে, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক, সেটা আমরা বই থেকে পড়বো। ওইটা আমরা শীটটা কমপ্লিট হলে তারপরে বই থেকে আমরা ওই সংগঠনটা পড়বো। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে, এখানে দেখো বলেছে এখানে 7 নাম্বার, কাম্য তত্ত্বাবধান পরিসর বা ব্যবস্থাপনা পরিসর নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহগুলো লিখো। কাম্য তত্ত্বাবধান পরিসর, কাম্য জিনিসটা কি জানো? কাম্য হচ্ছে সর্বনিম্ন বা মিনিমাম, যতটুকু প্রয়োজন সেটাকে বলা হয় কাম্য, লিমিটেশন। ঠিক আছে। যতটুকু না হলেই না, সেটাকে এক কথায় বলা হয় কাম্য। কাম্য বলতে আমরা বুঝি মিনিমাম। এখানে দেখো বলেছে কাম্য তত্ত্বাবধান পরিসর কি, তার মানে হচ্ছে কতটুকু আমার মানুষ দরকার, কতজন অধস্তন আমার দরকার, মিনিমাম কতজন দরকার একটা কাজ করার জন্য। যেমন বলেছে একজন ঊর্ধ্বতন কতজন অধস্তন ব্যক্তির কাজের তত্ত্বাবধান করতে পারেন, তার যৌক্তিক সীমারেখায় কাম্য তত্ত্বাবধান পরিসর নামে পরিচিত। একজন ঊর্ধ্বতন কতজন অধস্তন ব্যক্তির কাজে তত্ত্বাবধান করতে পারবে। একজন ঊর্ধ্বতন বলতে আমরা যদি মনে করি যে এ একজন ঊর্ধ্বতন, সে হচ্ছে লিডার, নেতৃত্ব দিবে, তার আন্ডারে যদি 20 জন কর্মী কাজ করে, তাহলে এ কতজনকে নেতৃত্ব দিবে? 20 জনকে, তাই না? তাহলে এই 20 জন তার কত মিনিমাম, তাহলে এটাকে আমরা বলবো কাম্য। ঠিক আছে। এর বেশিও হতে পারে, কিন্তু এর কম না। মিনিমাম সে 20 জনকে লিড করতে পারবে বা নেতৃত্ব দিতে পারবে। বিষয়টা হচ্ছে এটা। বলেছে একজন ঊর্ধ্বতন কতজন অধস্তন ব্যক্তির কাজে তত্ত্বাবধান করতে পারে, তার যৌক্তিক সীমারেখাই কাম্য তত্ত্বাবধান পরিসর নামে পরিচিত। যোগ্যতা দক্ষতা অনুযায়ী একজন নির্বাহীর অধীনে কতজন কর্মী কাজ করবে, দেখেছো? একজন নির্বাহীর আন্ডারে কতজন কাজ করবে, কতজন অধস্তনের তত্ত্বাবধান করতে পারবে, তাকেই কাম্য তত্ত্বাবধান পরিসর বলা হয়। খুব সুন্দর করে কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে, দুইটা লাইনে ব্যাখ্যা করা আছে। ঠিক আছে। এবং দেখো এখানে বলেছে ব্যয়ের পরিমাণও সর্বনিম্ন হয়। কাম্য বলতে যে আমরা শুধু মিনিমাম এমপ্লয়ি বা এমপ্লয়ি বুঝবো, বিষয়টা এমন না। কাম্য বলতে বিষয়টা হচ্ছে সব দিক থেকে ব্যয়ের পরিমাণও আমরা কাম্য বুঝবো। যে কাম্য বলতে সর্বনিম্ন ব্যয় হবে, ব্যয়ের পরিমাণটা একদম সর্বনিম্ন হবে। তারপরে দেখো এখানে কতগুলো পয়েন্ট আছে, তত্ত্বাবধায়িত কাজের প্রকৃতি, মানে কাজের প্রকৃতি অনুযায়ী যে কাজ তত্ত্বাবধান করা হবে তার প্রকৃতি জটিল এবং কারিগরি প্রকৃতির হয়, তবে সেখানে অধস্তনরা বেশি ভুল করে। এছাড়া অধস্তনদের কাজের ধরন যদি একই ধরনের না হয়, সেখানেও সহজে কাজ তত্ত্বাবধান করা যায় না। ঠিক আছে। বলেছে কার্য প্রকৃতি সহজ হয়, তবে বেশি অধস্তনকে একসঙ্গে তত্ত্বাবধান সম্ভব হয়। বলেছে যদি একটা প্রতিষ্ঠান কাজ বেশি জটিল হয়, সেই ক্ষেত্রে একজনের আন্ডারে কম করে অধস্তন দেওয়ার জন্য, ওটাই হবে কাম্যতা। আর একটা কাজ যদি সহজ হয়, তাহলে সেই ক্ষেত্রে অনেকজন কর্মী যদি থাকে বা অনেকজন অধস্তন যদি থাকে, তাহলে একজন নির্বাহী কিন্তু তাদেরকে সহজভাবেই নেতৃত্ব দিতে পারবে বা মনিটরিং করতে পারবে। তো বলেছে কাজ যদি জটিল হয়, তাহলে অধস্তনের সংখ্যাটাকে কম করার জন্য
আর কাজ যদি সহজ হয় তাহলে অধস্তনের সংখ্যাটা বেশি করার জন্য, সেখানে কিন্তু কোনো সমস্যা হবে না। ওইটাকে আমরা কাম্য বলবো। ঠিক আছে। তারপর এখানে আছে তত্ত্বাবধানের জন্য প্রাপ্ত সময়। সময়টা কতটুকু দিতে হবে, কারণ প্রত্যেকটা কাজে একটা অফিসিয়াল ওয়ার্কের কিন্তু টাইম থাকে, টাইম ম্যানেজমেন্ট অনুযায়ী কাজ করতে হয়। আমরা যে ম্যানেজমেন্টটা পড়ছি, ম্যানেজমেন্টের বিষয়টা কিন্তু আমরা মূলত একটা সংগঠন নিয়েই পড়ি। আমাদের অধ্যায়টাও এখন সংগঠন, কিন্তু আমরা কিন্তু একটা সংগঠন নিয়েই পড়ি। যে একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে প্রত্যেকটা কাজ কিভাবে হবে, কিভাবে কাজগুলোকে সময় মেনটেন করতে হবে, কিভাবে প্রজেক্টের কাজটাকে কতটুকু সময় দিয়ে করতে হবে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা সংগঠনের মাধ্যমেই কিন্তু বাস্তবায়ন করা হয়। ঠিক আছে। যেমন বলেছে দেখো, একজন তত্ত্বাবধায়ক বা ব্যবস্থাপকের তত্ত্বাবধানের বাইরেও কাজ থাকতে পারে। অবশ্যই তার অনেক কাজ থাকে, সে তত্ত্বাবধান করবে তা না, এছাড়াও তার অনেক কাজ থাকতে পারে। তাই একজন নির্বাহী অন্য কাজের বাইরে তত্ত্বাবধানের জন্য কি পরিমাণ সময় ব্যয় করতে পারছেন, তার উপরও কাম্য তত্ত্বাবধান পরিষদ বিশেষভাবে নির্ভর করে। যে আসলে একজন মানুষ কতটুকু সময় তার কর্মীদেরকে সে কাজে দেখতে পারছে, কারণ তার তো আদার্স আরো অনেক কাজ থাকতে পারে, তাই না? সেই কাজগুলোও করতে হবে। এই জন্য সময়টাকে এমন ভাবে সেট আপ করতে হবে যেন একজন মনিটরিং যে করবে, একজন তত্ত্বাবধায়ক, সে কিন্তু তার অন্য কাজগুলোও করবে এবং তার অধীনে যে অধস্তনরা কাজ করবে কাম্যতা বজায় রেখে, তাদের ক্ষেত্রে একটা বিশেষভাবে সময় দিয়ে মনিটরিং করবে। এখানে খেয়াল রাখবে যেন বেশি সময় ব্যয় না হয়, সেখানেও যেন কাম্যতা থাকে। এই যে এখানে আবার কাম্য কথাটা আসছে দেখো, বেশি সময় ব্যয় করা যাবে না। এখানে একটা লাইন আছে, তত্ত্বাবধানের বাইরে অনেক কাজ সম্পাদন করে এমন ব্যবস্থাপকের পক্ষে অধস্তনদের তত্ত্বাবধানে বেশি সময় ব্যয় করা সম্ভব হয় না। যে কারণে সেখানে তত্ত্বাবধান পরিসর ছোট হতে হয়। তাহলে পরিসর যত ছোট হবে, সময়টা কিন্তু তত কম লাগবে। আবার পরিসর যত বড় হবে, সময়টা কি তত বেশি হবে। তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, পরিসর অনুযায়ী কাজের সময়গুলোকে ব্যয় করতে হবে। ঠিক আছে। তারপরে এখানে বলেছে ঊর্ধ্বতনের সামর্থ্য। ঊর্ধ্বতন বলতে এই যে যারা একদম উপরি পর্যায়ের কর্মকর্তা, যারা আমাদের কাজগুলোকে বলে দিবে, আদেশ দিবে, কর্তৃত্ব দিবে, তাদের সামর্থ্য, তাদের দক্ষতা কেমন, এই যে ঊর্ধ্বতন তত্ত্বাবধানের কাজে কতটা দক্ষ, এর উপর একজন ব্যবস্থাপকের তত্ত্বাবধান পরিসর নির্ভর করে। তত্ত্বাবধায়ক যদি এ কাজের যোগ্য হয় তবে কাম্য পরিসর বড় হতে পারে, আর তত্ত্বাবধায়ক যদি যোগ্য না হয় সেক্ষেত্রে তত্ত্বাবধান পরিসরটা কি হতে পারে, ছোট হতে পারে। এখন মনে করো কেউ নতুন জয়েন করলো, সে ঊর্ধ্বতন হিসেবেই জয়েন করলো কারণ তার এডুকেশনাল কোয়ালিফিকেশন ভালো। সে কি পেলো, সে ঊর্ধ্বতন হিসেবে প্রতিষ্ঠানে জয়েন করলো। এখন সে তো নতুন, সে কি এখন কাজের যোগ্যতা বুঝবে? কাজের দক্ষতা তার নেই, বা কাজের যোগ্যতা তার আছে কিন্তু কাজের কাজের উপরে সে দক্ষ নয়। এখন এই দক্ষতা অর্জন করতে গেলে তাকে আরো শিখতে হবে, আরো অনেকদিন অফিসে কাজ করতে হবে। তখন কি হয় জানো, তখন তো সে নিউ থাকে, নতুন থাকে। সেই অবস্থায় সে তো আর এতগুলা মানুষকে বা এতগুলো অধস্তনকে কিন্তু সে কখনোই লিড করতে পারবে না। তখন কি করতে হবে, প্রতিষ্ঠানটাকে ছোট করতে হবে। প্রতিষ্ঠান না, পরিসরটাকে ছোট করতে হবে। আর যদি একজন ঊর্ধ্বতন অনেক বেশি দক্ষ হয়, সেক্ষেত্রে তার আন্ডারে যদি অনেকজন কর্মীও কাজ করে, তাহলে সে সেটাকে সমান তালেই দেখতে পারবে এবং ভালোভাবে লিড করতে পারবে। এই জন্য জানো, প্রতিষ্ঠানের প্রত্যেকটা কাজে দক্ষতা প্রয়োজন। দেখবে ম্যাক্সিমাম প্রাইভেট কোম্পানিগুলো কি চায়, অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। এই কথাটা কেন চায়, কারণ তাদের দক্ষ কর্মী ছাড়া তারা ভালো বেনিফিট পাবে না। একজন দক্ষ কর্মী দেখবা 1 ঘন্টায় সে সবকিছু গোছাতে পারবে, কিন্তু একজন ফ্রেশার্স সে কিন্তু 1 ঘন্টায় কিছুই গোছাতে পারবে না, বরঞ্চ তার আরো ভুল হতে পারে, ভুল হওয়ার চান্সেস বেশি থাকে। তো এখানেই পার্থক্য। হ্যাঁ, এই জন্যই প্রতিষ্ঠানে সবসময় কি দেখে, যোগ্যতা, যোগ্যতা তো দেখে প্রথমে নেয়, বাট তারপরে দক্ষতা দেখে। ঠিক আছে, এক্সপেরিয়েন্স দেখে, তার ইফিসিয়েন্সি দেখে, সে কত বেশি দক্ষ, এগুলা দেখে। তারপরে কি করতে হবে, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এই জন্যই প্রতিষ্ঠানে একটা ধাপ আছে, প্রশিক্ষণ। প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণটা কেন দেয়া হয়?
প্রশিক্ষণটা দেওয়া হয় কাজটা যেন তারা ভালোভাবে করতে পারে, ঠিক আছে, প্রত্যেকটা কাজের জন্য আরো বেশি দক্ষ হয়ে উঠতে পারে, এটার জন্য প্রশিক্ষণের প্রয়োজন আছে। এটা তোমার পেশনের অধ্যায়ে পাবা প্রশিক্ষণ নিয়ে। আচ্ছা, 20 জন কি ফিক্স? সুমায়া বলেছো না, 20 জন এখানে ফিক্স না, এখানে হচ্ছে একজন, ওটা প্রতিষ্ঠান বুঝে যে একজন ঊর্ধ্বতন কতজনকে লিড করতে পারবে, ঠিক আছে। তার এই যে এখন মাত্র বললাম না, যোগ্যতা দক্ষতা এগুলোর উপর ডিপেন্ড করে একজন ঊর্ধ্বতন, তার কাজের উপর ডিপেন্ড করে মিনিমাম ওই কাজটার জন্য তার কতটুকু লোক প্রয়োজন, কতজন লোক প্রয়োজন, ঠিক আছে, এইভাবে এটাকে ফিক্স করা হয়। আমি 20 জন জাস্ট এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বলেছি। এটা কাজের উপর ডিপেন্ড করবে যে কাজ কেমন, কাজ বেশি কঠিন হলে সেক্ষেত্রে পরিসর বড় হবে, বা কাজ যদি ইজি হয় সেক্ষেত্রে পরিসর ছোট হবে, ঠিক আছে। ওটা হচ্ছে প্রতিষ্ঠানে কার্যাবলী গুলাকে বুঝে বুঝে তারপরে এই কর্মীগুলাকে নিয়োগ দেয়া হয়। তারপরে বলা আছে দেখো অধস্তনের মান, কোয়ালিটি অফ সাবঅর্ডিনেন্স, দেখো কোয়ালিটি অফ সাবঅর্ডিনেটস, দেখো অধস্তনদের মান, অধস্তন কারা? যারা হচ্ছে প্রতিষ্ঠানে একজনের আন্ডারে আরেকজন কাজ করবে, ঊর্ধ্বতনের অধীনে যারা কাজ করবে তাদেরকে আমরা অধস্তন বলবো, ঠিক আছে। অধস্তনরাই তো কাজ করে থাকে। বলেছে একজন ব্যবস্থাপক তাদের কাজ সরাসরি তত্ত্বাবধান করে, তাদের মান উক্ত ব্যবস্থাপকের তত্ত্বাবধান পরিসর নির্ধারণে আরেকটি গুরুত্বপূর্ণ আছে, এই গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়গুলো না লিখলেও হবে। বলেছে অধস্তনরা যদি কাজে যোগ্য এবং অভিজ্ঞ হয় তবে কাজাদের ঊর্ধ্বতনকে বেশি বেগ পেতে হয় না। যদি একজন কাজে এক্সপার্ট থাকে ও যোগ্যতা এবং অভিজ্ঞতা বেশি থাকে, তাহলে ঊর্ধ্বতন কিন্তু তাকে বেশি ডিরেকশন দিবে না, একবার বললেই সে বুঝতে পারবে। বাট যারা নতুন তারা কিন্তু একবার ডিরেকশন দিলে কিছুই বুঝবে না, বরঞ্চ কাজ করতে গিয়ে আরো দুই একটা ভুল করবে। তো বিষয়টা হচ্ছে অধস্তনের যোগ্যতাটা খুবই ইম্পর্টেন্ট, অধস্তনের মানটা খুবই ইম্পর্টেন্ট। যদি অধস্তন কাজের যোগ্যতা হয় তাহলে সেই ক্ষেত্রে ঊর্ধ্বতনকে কিন্তু বেশি ঝামেলা করতে হয় না, দুই একটা কথা বললেই অধস্তন কাজটাকে বুঝে সুন্দর করে কাজটা করতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি করা হয় দেখো, অধিক সংখ্যক অধস্তন কাজ একসঙ্গে তত্ত্বাবধান করা সহজ হয়, অন্যথায় কাম্য তত্ত্বাবধান পরিসর ছোট রাখার প্রয়োজন পড়ে। যদি অধস্তন কাজ বুঝতে পারে তাহলে অনেকজন সেখানে থাকতে পারে, কাজ করতে পারে, 12-15 জন একজনের আন্ডারে কাজ করা কোনো বিষয়ই না। যদি অধস্তন দক্ষ না হয় সেক্ষেত্রে কিন্তু একজনের আন্ডারে 4-5 জন কাজ করবে, তার মানে একজন ঊর্ধ্বতন কি করবে, 4-5 জনকে সঠিকভাবে লিড করবে, বিষয়টা এরকম। সেই ক্ষেত্রে অধস্তনের কাজটার উপরেও কিন্তু ডিপেন্ড করছে, এই যে আমরা কাম্যতা পড়ছি, তাহলে কাম্যতা দেখেছো, এটা কিন্তু অনেকভাবে ডিপেন্ড করছে। একটা ঊর্ধ্বতনের যোগ্যতা অনুসারেও দেখছে, আবার আরেকটা অধস্তনের মান অনুসারেও দেখছে। সব দিক বিবেচনা করে এই কাম্যতা অর্জন করতে হয়, যে সবার যোগ্যতা দক্ষতার উপর একটা ক্যালকুলেশন করে তারপরে দেখতে হয় যে আসলে আমার আন্ডারে মিনিমাম কতজন লোক প্রয়োজন, ঠিক আছে। এটা প্রত্যেকটা কাজের উপর ডিপেন্ড করতে হয়, তারপরে কর্মীদের দক্ষতার উপর ডিপেন্ড করতে হয়, তার হলে বোঝা যায়। তারপরে আছে অধস্তনের মনোভাব, অধস্তনরা কাজের প্রতি কেমন আগ্রহী, তারা কাজ করতে চাচ্ছে কি চাচ্ছে না, সন্তুষ্ট কি সন্তুষ্ট না। অনেক অধস্তনরা আছে কাজ করতে আগ্রহী থাকে না, আবার অনেকে থাকে কাজের প্রতি খুবই ডেডিকেটেড থাকে যে কাজ করতেই হবে। অনেকে আছে যে তারা সেই কাজটা করতে সন্তুষ্ট না, স্যাটিসফাইড না, সেক্ষেত্রে আবার ঝামেলা হয়, কারণ তখন যে প্রেষণা দিতে হয়, প্রেষণা তো পড়েছে, বোনাসের বিষয়, আর্থিক অনার্থিক উপায়ে প্রেষণা দেওয়া যায়, সেক্ষেত্রে অধস্তনদের মনোভাবটাও কিন্তু পরিবর্তন করানো হয়। এটার উপর ডিপেন্ড করেও কাম্যতা নির্ধারণ করা, যদি অধস্তনদের মনোভাব ভালো না থাকে সেক্ষেত্রে প্রতিষ্ঠানে একটা নেতিবাচক প্রভাব পড়ে, ব্যাড ইফেক্টস পড়ে। এই জন্য সবসময় অধস্তনদের কি করতে হয়, মনোভাবটাকে প্রফুল্ল রাখার চেষ্টা করতে হয়, তাহলে তারা কাজের প্রতি ডেডিকেটেড হবে এবং কাজটাকে সুন্দর করে পালন করতে পারবে। তো আমরা কিন্তু অধস্তনদের বিষয়টাকে অনেক ভালোভাবে এখানে দেখছি, ঠিক আছে, অধস্তনের অবস্থান দরকার নেই। আমরা অধস্তন নিয়ে দুইটা পয়েন্টই পড়বো, একটা অধস্তনের মান, একটা অধস্তনের মনোভাব। তারপরে বলেছে স্থায়ী পরিকল্পনা ব্যবহারের সুবিধা, আমরা কিন্তু এই পরিকল্পনা নিয়ে পড়েছি তাই না, যে একটা প্রতিষ্ঠান স্থায়ীভাবে কোন পরিকল্পনা পদ্ধতিগুলোকে মেনে চলে, ঠিক আছে। স্থায়ী বলতে কি, ফিক্স একটা পরিকল্পনা নির্ধারণ থাকবে, যেমন একটা অফিসের টাইম 9টা to 5টা, কিন্তু সব সময় নির্ধারণ থাকে, এটা একটা স্থায়ী পরিকল্পনা।
এটা অনেক বছর পর পর চেঞ্জ হয়। যেমন দেখ, যদি প্রতিষ্ঠানে একটি পূর্ব নির্দিষ্ট পদ্ধতি মোতাবেক কাজ পরিচালিত হয়, অথবা স্থায়ী পরিকল্পনা পদ্ধতি প্রক্রিয়ার নীতি অনুযায়ী কাজ সম্পাদিত হয়, তবে সেক্ষেত্রে অধস্তনরা একই ধরনের কাজ বারে বারে করতে গিয়ে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। ঠিক আছে, একটা জিনিস যখন প্রতিষ্ঠানে থাকে, একটা নিয়ম যদি প্রতিষ্ঠানে চলে, তাহলে অধস্তনরা সেই কাজটা বারবার করবে, বারবার করতে করতে দক্ষতা হবে। লাইক মনে করো একটা প্রোডাকশনের প্রতিষ্ঠান, সেখানে বারবার পণ্য উৎপাদন করবে। এখন যে মনে করো যে ফ্রেশার্স, সে তো আর উৎপাদন করতে পারবে না প্রথম দিকে। যখন সে 1 বছর 2 বছর একটা পণ্য উৎপাদন করবে, তারপরে কিন্তু তার একটা দক্ষতা চলে আসবে, তখন কিন্তু তার কাজ করতে কোনো কষ্ট মনে হবে না, দ্রুত গতিতে কিন্তু কাজটা করতে পারবে, কারণ তার এক্সপিরিয়েন্স হবে। এটা বলেছে। সেক্ষেত্রে ভুলের পরিমাণ কম হয়। সেক্ষেত্রে কি বলেছে, একত্রে বেশি লোককে তত্ত্বাবধান করা যায়, তখন ওইটাই তার কাম্যতা। ঠিক আছে, একসাথে অনেকজন লোক কাজ করতে পারবে। এখান থেকে এতগুলা পয়েন্ট দরকার নেই, আমি এখান থেকে 6টা বললাম এই নিয়ে। আরেকটা লাস্টের একটা পয়েন্ট বলবো, 11 নাম্বারটা নিয়ন্ত্রণ ব্যবস্থা। মাঝখানে পয়েন্টগুলো আছে, এগুলোও তোমরা পড়তে পারো, যারা দিতে পারবা বেশি পয়েন্ট তারা সবগুলা পড়বা। যাদের মনে হয় কঠিন লাগবে, আমি যেগুলা পয়েন্ট পড়িয়েছি এগুলাই বেশি, এগুলাই তোমরা দিবা, আগে হচ্ছে এগুলাই আনসার করবা। ঠিক আছে, এখানে অনেকগুলো 11টার মতো পয়েন্ট আছে, এতগুলো দিতে হবে না, যারা পারবা তারা দিবে। আমি বারবার বলে দিই এই জিনিসটা, যাদের হ্যান্ড রাইটিং ফাস্ট, লিখতে পারো, তারা 11টা 11টা দিতে পারো। বাট যারা হচ্ছে একদমই হ্যান্ড রাইটিং ফাস্ট না, বা ভালো করে লিখতে পারবা না, তারা হচ্ছে বা পয়েন্ট মনে রাখতে পারবা না, সেই ক্ষেত্রে তোমরা এখানে 7টা থেকে 8টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। আমি যেগুলা পয়েন্ট করিয়ে দিচ্ছি এগুলা দিলেই হবে। নিয়ন্ত্রণ বলেছে, দেখো একটা প্রতিষ্ঠান কার্যক্ষেত্রে কত তাড়াতাড়ি নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা যায় তার উপর কাম্য তত্ত্বাবধান পরিষদ নির্ভরশীল। কার্য চলাকালে প্রকৃত কার্যফল পরিমাপ, বিচ্যুতি নিরূপণ, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ যাতে দ্রুত ও সহজ হয়, অধস্তনের কাজ তত্ত্বাবধায়ক তত বেশি সুবিধা ভোগ করে। তাহলে বলেছে কি, নিয়ন্ত্রণ বলতে আমরা একটা জিনিস বুঝি, যে একটা প্রতিষ্ঠানে মনে করো তুমি কাজ করেছো, তোমার প্রোডাকশন হওয়ার কথা ছিল 100, তোমার প্রোডাকশন, হ্যাঁ, প্রোডাকশন হওয়ার কথা ছিল 100টা পণ্য, তোমার প্রোডাকশন হয়েছে 80টা পণ্য, তোমার 20টা পণ্য এখানে ল্যাকিংস আছে। কেন এই 20টা পণ্য এখানে নেই? ঠিক আছে, 20টা পণ্যের ঘাটতিটা কেন হয়েছে, এটা বের করার জন্য তোমাকে কি করতে হবে? আগে তোমাকে বের করতে হবে তোমার কার্যফল কত, তারপর তোমাকে পরিমাপ করতে হবে, তারপর যদি বিচ্যুতি থাকে কেন বিচ্যুতি হয়েছে, কেন আমার 20 একক পণ্য উৎপাদন কম হলো সেটাকে খুঁজে বের করতে হবে, তারপর এটাকে সংশোধনমূলক ব্যবস্থা করে পুনরায় আবার 20টা পণ্য উৎপাদন করতে হবে। এই যে প্রসেসটা, এটা কি বলা হচ্ছে নিয়ন্ত্রণ। প্রত্যেকটা প্রতিষ্ঠানে সবার শেষে অবস্থান করবে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ ছাড়া কখনো একটা প্রতিষ্ঠান চালনা করা যাবে না, পরিচালনা করা যাবে না। ঠিক আছে, মাস্ট নিয়ন্ত্রণ করতেই হবে। এবং নিয়ন্ত্রণটা কাকে ঘিরে হয়? পরিকল্পনাকে কেন্দ্র করে। ঠিক আছে, পরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য অবশ্যই অবশ্যই লিখবা লাস্ট লাইনটা, নিয়ন্ত্রণ করা বাধ্যতামূলক। ঠিক আছে, নিয়ন্ত্রণ না করলে তুমি কখনো একটা প্রতিষ্ঠানের কিন্তু রেজাল্টটা জানতে পারবা না। তুমি যে এতগুলা কাজ করলা, এই কাজগুলোর জন্য তোমাকে রেজাল্ট জানতে হবে, আর এই রেজাল্ট জানার জন্য তোমাকে প্রতিষ্ঠানের সবার শেষে নিয়ন্ত্রণ করতে হবে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমাদের আনমিউট করেছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। দেখো, কোনোটা যদি না বুঝো তাহলে কোয়েশ্চেন করো। যেমন আমি একটু আলোচনা করে দিই লাস্টে, যে কাম্য তত্ত্বাবধান পরিসরে বিবেচ্য বিষয় আর হচ্ছে সরলরৈখিক শ্রেণী বিভাগ, 2টা প্রশ্ন পড়ানো হয়েছে। ঠিক আছে, দেখো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো।
বা আগের ক্লাস রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো। ম্যাম অধস্তনদের মানটা যেন কি বললেন, আরেকবার যদি বলতেন বুঝাই একটু বলতেন তাহলে ভালো হতো। অধস্তনের মান, এটা চার জি ম্যাম। নাম্বারটা। আচ্ছা ঠিক আছে। দেখো এখানে বলেছে কি যে একজন ব্যবস্থাপক যাদের কাজ সরাসরি তত্ত্বাবধান করবে তাদের, এটা না, এখান থেকে অধস্তনরা যদি কাজে যোগ্য এবং অভিজ্ঞ হয় তবে কাজ আদায় ঊর্ধ্বতনকে বেশি বেগ পেতে হয় না। এখন মনে করো তুমি একজন প্রতিষ্ঠানের হচ্ছে ব্যবস্থাপক, তোমার আন্ডারে 5 জন লোক কাজ করছে। এখন সাপোজ হচ্ছে তুমি প্রোডাকশনের হচ্ছে ব্যবস্থাপক। এখন তুমি তোমার 5 জন অধস্তনকে কি করবা, কাজটাকে বুঝিয়ে দিবা। যে কাজটা আগের থেকে জানবে বা আগের থেকে এক্সপার্ট থাকবে তাকে কিন্তু তোমার কাজটা বোঝাতে বেশি কষ্ট হবে না। ইজিলি একবার বললেই সে কাজটা ধরতে পারবে, বুঝতে পারবে। কিন্তু যারা নতুন, একদমই কাজটা সম্পর্কে যোগ্যতা নেই, কোনো অভিজ্ঞতা নেই, তখন তুমি একজন ব্যবস্থাপক বা ঊর্ধ্বতন হিসাবে যখন সেই মানুষটাকে কাজটাকে বুঝাতে যাবা বা সেই অধস্তনকে কাজটাকে বুঝাতে যাবা, তখন তোমাকে কি করতে হবে, অনেক ঝামেলা করতে হবে। তাকে সুন্দর করে কাজগুলো বোঝাতে হবে, বেশি সময় নিয়ে বোঝাতে হবে, সেই ক্ষেত্রে সময়টা বেশি লাগবে। আর যদি অধস্তন যোগ্য হয় বা অভিজ্ঞ হয়, কাজটাকে আগের থেকেই জানে, সেই ক্ষেত্রে কি হবে, ঊর্ধ্বতন কাজটাকে সহজভাবে বোঝাতে পারবে, এত ঝামেলা পোহাতে হবে না। ঠিক আছে, এই কথাটাই বলেছে যে অধস্তনকে যোগ্য এবং অভিজ্ঞ হতে হবে। যোগ্য এবং অভিজ্ঞ হলেই কাজটাকে কি করতে হবে, সে সরাসরি বুঝতে পারবে। সেই ক্ষেত্রে যে মালিক আছে বা যে ঊর্ধ্বতন আছে তাকে বেশি কাজ সম্পর্কে কষ্ট করতে হবে না। ঠিক আছে, এটাই বলেছে। ক্লিয়ার হয়েছো? জি ম্যাম, ক্লিয়ার হয়েছে। ওকে, আর কারো প্রশ্ন আছে? ঠিক আছে, প্রশ্ন না থাকলে ক্লোজ করে দিচ্ছি। এটা সবাই বাসায় ভালো করে পড়বা, যদি প্রশ্ন থাকে নেক্সট ক্লাসে বলবা, বুঝিয়ে দেওয়া হবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।